হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ সেনগুপ্ত এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ক্লাসে আমি বায়োলজি ডিসকাস করবো। অ্যাকচুয়ালি বায়োলজি অনেকগুলো ক্লাসে আমি করে রেখেছি, সেইগুলো তোমরা আগে দেখেছো নিশ্চয়ই। মাঝখানে এটা বন্ধ রেখেছিলাম কারণ বায়োলজিতে ভিউ ভালো আসছিল না, তো আমি বুঝতে পারছিলাম না যে তোমাদের আদৌ এটা ভালো লাগছে কি লাগছে না। তো এছাড়াও অন্যান্য যে ভিডিওগুলো, তার জন্য আমি একটু বিজি হয়ে গেছিলাম, এই কারণে এটা বন্ধ রেখেছিলাম। তারপরে তোমরা অনেকে কমেন্ট করেছো যে বায়োলজি কন্টিনিউ করতে, তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করো, আর তোমরা একটু শেয়ার করো এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বায়োলজি বলে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে গিয়ে দেখো। আর প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অন্তঃক্ষরা তন্ত্র, বা ইংরেজিতে যাকে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম। অ্যাকচুয়ালি এখানে আমরা হরমোন সম্পর্কে মেনলি আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট আমরা আজকে শুরু করব একটা জিনিস দিয়ে, বোঝা দিয়ে। প্রথম সেই জিনিসটা হচ্ছে গ্রন্থি কাকে বলে, হোয়াট ইজ এ গ্ল্যান্ড বা গ্রন্থি, এই জিনিসটা কি। কারণ আমরা দেখছি ওপরেই লেখা রয়েছে গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। তো এই গ্রন্থি বা ইংরেজিতে যাকে বলা হয় গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড জিনিসটা কি। গ্রন্থি হচ্ছে মানুষের শরীরে এমন একটা অঙ্গ, মানুষ বলা ভুল হবে, প্রাণীর শরীরে এমন একটা অঙ্গ যেখান থেকে কিছু না কিছু ক্ষরিত হবে। গ্রন্থি হচ্ছে এমন একটা অঙ্গ যেখান থেকে কিছু ক্ষরিত হবে। সেটা হরমোন হতে পারে, সেটা ঘাম হতে পারে, যে কোনো কিছু একটা ক্ষরণ হলেই বা নিঃসৃত হলেই আমরা তাকে বলবো গ্রন্থি। এবার এই গ্রন্থিকে কয়েকটা ভাগে ভাগ করা যায় তার গঠন অনুসারে। প্রথম কথা এই জিনিসটা ক্লিয়ার যে গ্রন্থি কাকে বলে। তো গ্রন্থিকে তার কার্য অনুসারে, সরি, তার গঠন অনুসারে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। সেই তিনটে ভাগ হচ্ছে, প্রথম অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, বা যাকে ইংরেজিতে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সেকেন্ড হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, যাকে ইংরেজিতে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড। এবং থার্ড হচ্ছে মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি, যাকে ইংরেজিতে বলা হয় মিক্সড গ্ল্যান্ড। এই তিনটে ভাগে ভাগ করা হয়। একে একে এই তিনটে জিনিস সম্পর্কে আগে বুঝতে হবে, তারপরে আজকে টপিকের মেন জায়গাতে যাব। সেটা হচ্ছে প্রথম অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলা হয়। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে এমন একটা গ্রন্থি যাতে কোনো ক্ষরণ নালী থাকবে না, ক্ষরণ নালী থাকবে না। অর্থাৎ এই গ্রন্থিটা থেকে কোনো নালী পথ থাকবে না, এবং এই গ্রন্থিটা থেকে যা নিঃসৃত হবে সেটা সরাসরি রক্তে মিশ্রিত হবে। মানুষের ক্ষেত্রে, যেহেতু আমরা মানুষের এন্ডোক্রাইন সিস্টেম বলছি, এবং মানুষ সহ বিভিন্ন অধিকাংশ প্রাণীর যে দেহ তরল সেটা রক্ত, তাই এখানে এক কথায় রক্ত বললাম। অ্যাকচুয়ালি যে টার্মটা সেটা হচ্ছে দেহ তরলে গিয়ে মিশবে। তো এটা এমন একটা গ্রন্থি যেখানে কোনো ক্ষরণ নালী থাকবে না, এবং যেখান থেকে কোনো সরাসরি খরিত পদার্থ সরাসরি রক্তে মিশবে, সরাসরি রক্তে মিশবে, ঠিক আছে, রক্তে মিশ্রিত হয়। হয়। এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এমন একটা গ্রন্থি যেখান থেকে যে কোনো নালী থাকবে না, এবং এখান থেকে যাই খরিত হবে সেটা সরাসরি রক্তে গিয়ে মিশ্রিত হবে। যেমন হরমোন, উদাহরণ হচ্ছে হরমোন। হরমোন এখান থেকে খরিত হয়, এই গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। আচ্ছা, কিছু অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ আমরা জেনে নেব। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণগুলো ইম্পর্টেন্ট, পরে এগুলো অবশ্যই পাবো, তখন আরো ভালো করে জানবো। কয়েকটা অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ এখন জেনে রাখো, যেমন হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। সেকেন্ড, থাইরয়েড গ্রন্থি, এর থেকে হরমোন খরিত হয়, এবং এইগুলো কোনো নালী পথ থাকে না, এখান থেকে যা খরিত হবে সেগুলো ডাইরেক্ট রক্তে মিশে যাবে। নেক্সট হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি,
বহিঃক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরার ঠিক উল্টো হবে, অর্থাৎ এর ক্ষরণ নালী থাকবে। এই গ্রন্থিগুলো থেকে যাই ক্ষরিত হবে সেই সমস্ত ক্ষরিত পদার্থ নালী পথে বাইরে আসে। এখানে যা ক্ষরিত হবে সেই পদার্থগুলো কোনো একটা নির্দিষ্ট নালী পথে, এরকম একটা নলাকার পথ দিয়ে বাইরে আসবে। যেমন উদাহরণ যদি বলতে বলা হয় যে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ, তাহলে আমরা বলতে পারি যকৃৎ। যকৃৎ একটা বহিঃক্ষরা গ্রন্থি। সেকেন্ড, লালা গ্রন্থি। থার্ড, ঘর্মগ্রন্থি, যেখানে ঘাম উৎপন্ন হয়, ঘর্মগ্রন্থি। এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আচ্ছা, যকৃতের উদাহরণ হচ্ছে যকৃতের ইংরেজি হচ্ছে লিভার, লালা গ্রন্থি, স্যালাইভারি গ্ল্যান্ড। তো এগুলোকে আমরা বলবো বহিঃক্ষরা গ্রন্থি। এবার থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি হলো এই দুটোর সংমিশ্রণ, যেখানে অন্তঃক্ষরা গ্রন্থিও থাকবে আবার বহিঃক্ষরা গ্রন্থিও থাকবে। মানে অন্তঃক্ষরার মতো একটা ফাংশন করবে, আবার বহিঃক্ষরার মতো ফাংশন করবে, দুটো একসাথে ফাংশন করবে, তাকে বলা হয় মিশ্র গ্রন্থি। তাহলে এখানে লিখতে পারি অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা। উদাহরণ যদি দিতে বলা হয় এই মিশ্র গ্রন্থির, তাহলে আমরা বলবো অগ্নাশয়, যাকে ইংরেজিতে প্যানক্রিয়াস বলা হয়, অগ্নাশয়। এছাড়া শুক্রাশয়, শুক্রাশয় বা ডিম্বাশয়। এখানে একটু এদিকে সরিয়ে নিই, সুবিধা হবে। শুক্রাশয় আর ডিম্বাশয়, এইগুলো হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ। এবার একটা জিনিস মনে রাখো যে গ্রন্থি হচ্ছে আমাদের শরীরের একটা অঙ্গ, আর প্রত্যেকটা অঙ্গ এক বা একাধিক কোষ দিয়ে তৈরি হয়। ঠিক, আমি আগে বলে এসেছি, যে কোনো অঙ্গ এক বা একাধিক কোষ দিয়ে তৈরি হবে, তখনই তাকে আমরা অঙ্গ বলবো। তো মিশ্র গ্রন্থির যদি একটা অঙ্গ হয়, এর মধ্যেও একাধিক কোষ রয়েছে। সেই কোষের কিছু কোষ হবে অন্তঃক্ষরা গ্রন্থির মতো, কিছু কোষ হবে বহিঃক্ষরা গ্রন্থির মতো, তখন আমরা সেটাকে বলবো মিশ্র গ্রন্থি। এই হচ্ছে কনসেপ্ট। এবার হচ্ছে আমরা চলে যাব ডাইরেক্ট অন্তঃক্ষরা গ্রন্থিতে। ক্লিয়ার? প্রথমে আমাদের বলতে হবে যে অন্তঃক্ষরা যে তন্ত্র, তার ডেফিনেশন। অন্তঃক্ষরা তন্ত্র কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি আমরা দেখে এলাম, এবার অন্তঃক্ষরা তন্ত্র কাকে বলা হয়? তন্ত্র শব্দটার অর্থ হচ্ছে যখনই কোনো এক বা একাধিক অঙ্গ একত্রিতভাবে কোনো একটা সিস্টেম গড়ে তোলে, তাকে আমরা তন্ত্র বলবো। যে কোনো অঙ্গ, যেমন আমরা এর আগে দেখে এসেছি শ্বসন তন্ত্র, সংবহন তন্ত্র, সেগুলো বিভিন্ন জিনিস একত্রিতভাবে, বিভিন্ন অঙ্গ একত্রিতভাবে সেই পুরো কাজটা কন্টিনিউ করছে, তাই জন্য তাদেরকে আমরা তন্ত্র বলেছি। তো সেম ব্যাপার এখানেও, অন্তঃক্ষরা তন্ত্রের মধ্যে একাধিক অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। সেই একাধিক অন্তঃক্ষরা গ্রন্থি যখন একত্রিতভাবে কাজ করছে, তাকে আমরা অন্তঃক্ষরা তন্ত্র বলবো। তো এর সংজ্ঞা যদি তোমাদের লিখতে বলা হয় বা কারো যদি প্রয়োজন হয় লিখে নিতে পারো। বহুকোষী জীবদেহে, বহুকোষী জীবদেহে সরি, এখানে আমার একটু রেকর্ড হয়নি, তাই জন্য গন্ডগোল হয়ে গেছে। তো যেটা বলছিলাম, অন্তঃক্ষরা গ্রন্থি তার সংজ্ঞা হচ্ছে বহুকোষী জীবদেহে বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণের ও সমন্বয়, এখানে আছে হচ্ছে সমন্বয় সাধনের জন্য, সমন্বয় সাধনের জন্য একটি বিশেষ তন্ত্রের উদ্ভব হয়। বহুকোষী জীবদেহে বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনের জন্য একটি বিশেষ তন্ত্রের উদ্ভব হয়, তাকে আমরা বলবো অন্তঃক্ষরা তন্ত্র। এবার এই অন্তঃক্ষরা তন্ত্রের যে ডেফিনেশন, তাতে কয়েকটা জায়গাতে আমি তোমাদের পয়েন্ট করাবো। সেটা হচ্ছে বহুকোষী জীবদেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের জন্য। অ্যাকচুয়ালি যে কোনো বহুকোষী জীবদেহ, তাতে এক বা একাধিক অন্যান্য অঙ্গ থাকবে। যেমন আমরা মানুষ, আমাদের শরীরে একাধিক অঙ্গ রয়েছে, সেই সমস্ত অঙ্গগুলো বিভিন্ন রকমের কাজ করে।
সেই বিভিন্ন ধরনের কাজকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের শরীরের একটা বিশেষ পদার্থের প্রয়োজন হয়। সেই পদার্থটাই ক্ষরণ করছে অন্তঃক্ষরা গ্রন্থি। এবার এই বিশেষ পদার্থটার নামই হচ্ছে হরমোন। এই হরমোন, এই বিশেষ পদার্থ যেটা হরমোন, এটা অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে ক্ষরিত হচ্ছে এবং এই হরমোনই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে নিয়ন্ত্রণের কাজ করছে এবং তাদের মধ্যে একটা সমন্বয় সাধনের কাজ করছে। আমাদের এই পুরো চ্যাপ্টার আজ দুটো হয়তো ভিডিও বানাবো, তাতে হরমোন নিয়ে আমরা আলোচনা করবো। এবার এই হরমোন, এই জিনিসটা, এই নামটা কে দিচ্ছেন, কোন বিজ্ঞানী দিচ্ছেন, সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তোমাদের জানতে হবে। দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে বেলিস, বিজ্ঞানী বেলিস, এবং হচ্ছে বিজ্ঞানী স্টার্লিং। বেলিস ও স্টার্লিং, বেলিস এবং স্টার্লিং, এরা দুজন এই হরমোন নামটা দিচ্ছেন এবং এই নামটা দেওয়া হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। এত অব্দি একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার যে হরমোন নামের একটা জিনিস এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং এই জিনিসটাই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। এবার এই হরমোন জিনিসটা কি সেটা প্রথমে আমাদের জানতে হবে, তারপরে অন্য কথা। হরমোন, ডাইরেক্ট আমি আগে সংজ্ঞা লিখবো, তারপরে তোমাদের এটা বোঝাচ্ছি। হরমোনের সংজ্ঞা হচ্ছে যে সকল জৈব রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে, দেহ তরলের মাধ্যমে, এই ডেফিনেশন গুলো থেকে অনেক কিছু বোঝা সম্ভব হয়ে যায়, তাই ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট। দেহ তরলের মাধ্যমে, হয়তো এরকম ডাইরেক্ট ডেফিনেশন লেখার প্রশ্ন আসবে না, কিন্তু এই ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট। দেহ তরলের মাধ্যমে দূরবর্তী স্থানে, দূরবর্তী স্থানে বাহিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য করায়, বিভিন্ন শারীরবৃত্তীয় শারীরবৃত্তীয় সরি এটা মাইনাস এই হবে, শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাদেরকে হরমোন বলে। এই ডেফিনেশন থেকে তোমরা টোটাল 3টে কোশ্চেন পেয়ে যাবে, মোর দ্যান 3টে কোশ্চেন এমসিকিউ পেয়ে যাবে। প্রথম কোশ্চেন হচ্ছে হরমোন একটা কি? জৈব রাসায়নিক পদার্থ, এটা একটা জৈব রাসায়নিক পদার্থ। সেকেন্ড কোশ্চেন, এটা কোথা থেকে ক্ষরিত হয় সেটা আমরা আগেই দেখলাম, যেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় বা ক্ষরিত হয়। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দেহ তরলের মাধ্যমে প্রবাহিত হয়, কারণ এর কোনো ডাক্ট বা নালিকা নেই। এটা যেখান থেকে ক্ষরিত হয় তার কোনো ডাক্ট বা নালিকা নেই, তাই জন্য ক্ষরিত হয়ে ডাইরেক্ট রক্তের মাধ্যমে মিশে যায়। আর আমাদের মানুষের ক্ষেত্রে আমাদের দেহ তরল যেহেতু রক্ত, সেই কারণে রক্তের মাধ্যমে বাহিত হয় এবং এটা দূরবর্তী স্থানে বাহিত হয়। এটা যেখান থেকে ক্ষরিত হয় সেখানে কাজ করে না, নর্মালি কাজ করে না। কিছু রয়েছে সেগুলো আমরা যখন হরমোনগুলো পড়বো সেইখানে দেখবো, নর্মালি এটা দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। আর আরেকটা যেটা আমরা দেখে গেলাম যে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য এটা নিয়ন্ত্রণ করে এবং অবশ্যই এটা ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হবে। তো যে কটা আমি ইয়েলো দিয়ে মার্ক করলাম, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, ইভেন কোশ্চেন আসেও। এবার বলবে যে তোমরা শারীরবৃত্তীয় কার্য তো আমরা অনেকক্ষণ ধরে জেনে আসছি যে শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণ করে। এই শারীরবৃত্তীয় কার্যগুলো কি? কোন কোন শারীরবৃত্তীয় কার্য? আমাদের শরীরে যা যা হয় সেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার পিছনে এর কাজ রয়েছে। যেমন যদি বলি জনন, জনন নিয়ন্ত্রণ করবে, বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। এই সমস্ত কিছু আমরা দেখবো, তখন ভালো করে জানতে পারবো এই সমস্ত শারীরবৃত্তীয় কার্য এইগুলো করছে হরমোন।
এবার হচ্ছে হরমোনের কিছু বৈশিষ্ট্য আমরা জানবো, বৈশিষ্ট্য বা ফিচার। বৈশিষ্ট্য আমরা ডেফিনেশনে পেয়ে গেছি, আমি এখানে আর লিখবো না, just বলে দেবো, যাদের প্রয়োজন হবে তারা লিখে নেবে। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল হয়, মানে খুব অল্প নিঃসৃত হয় বা অল্প জিনিসটাই ব্যাপকভাবে কাজ করে। এরকমও দেখা যায় যে হরমোন যদি খুব বেশি ক্ষরণ হয়, যতটা প্রয়োজন তার থেকে বেশি ক্ষরণ হয়, তার জন্য কোনো বিঘ্ন ঘটবে। আবার যদি খুব তার থেকেও কম ক্ষরিত হয় তাহলেও তার জন্য বিঘ্ন ঘটবে। তো এটা খুবই সূক্ষ্ম মাত্রায় ক্রিয়া করে। সেকেন্ড যেটা বৈশিষ্ট্য সেটা তো আমরা দেখলাম, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যে এটা কাজ করার পরেই সঙ্গে সঙ্গে এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং দিয়ে সেটা দেহের বাইরে বেরিয়ে যাবে। থার্ড একটা বৈশিষ্ট্য অবশ্যই তোমরা মনে রাখবে, এটা আমি এখানে লিখে দিচ্ছি কারণ ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। হরমোন যেখান থেকে উৎপত্তি হচ্ছে তাকে আমরা বলবো উৎসস্থল। উৎসস্থল অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে উৎপত্তি হলে সেটা পিটুইটারি তার উৎসস্থল। তো যে কোনো অন্তঃক্ষরা গ্রন্থিগুলো তার উৎসস্থল। আর এই হরমোন উৎসস্থল ছাড়া অন্য কোনো স্থানে সঞ্চিত হয় না। উৎসস্থল ছাড়া অন্য কোনো স্থানে সঞ্চিত হয় না। হয় না, এটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এটা তোমাদের মনে রাখতে হবে। আর আরেকটা বৈশিষ্ট্য যেটা দেখলাম সেটা দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে, যেখান থেকে উৎপত্তি হচ্ছে তার থেকে দূরে কোথাও গিয়ে ক্রিয়া করবে, যদিও এর এক্সেপশন রয়েছে, সেগুলো আমরা পরে দেখব। নেক্সট, এইবার একটা ছবির মাধ্যমে কিছু, মানে আমাদের শরীরে যে এন্ডোক্রাইন সিস্টেম বা গ্ল্যান্ড গুলো রয়েছে সেটা পুরো দেখবো, যাতে এরপরে যখন এগুলো সম্পর্কে পড়বো তখন সুবিধা হয়। পরে যখন এই গ্ল্যান্ড গুলোকে পড়বো তখন যাতে মনে না হয় যে কোথায় অ্যাকচুয়ালি এগুলো অবস্থিত, যদিও সেগুলো বলতে থাকবো কোথায়, কিন্তু এই ছবির মাধ্যমে প্রথমে বুঝে নেবো। দেখো, প্রথমে শুরু করবো হাইপোথ্যালামাস দিয়ে। এখানে দেখো একটা জায়গা দেখতে পাচ্ছ লাল ডট দিয়ে দেখানো, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। বাংলাতেও আমি লিখে দিচ্ছি, যেটার বাংলা লাগবে। হাইপোথ্যালামাস। তার নিচে দেখতে পাচ্ছ পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি, ঠিক আছে। এই হাইপোথ্যালামাসেরই নিচে অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে যে ব্রেনে কোথাও আছে। এটা আরো ডিটেলসে আরো জুম করে দেখবো যখন এই গ্ল্যান্ড গুলো নিয়ে আলাদা আলাদা করে কথা বলবো। তো এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এরপরে এই পাশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড, বা বাংলায় যাকে বলা হয় পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি। গলার কাছে এক জায়গায় লেখা রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড, এটাকে বলা হয় বাংলায় থাইরয়েড গ্রন্থি। তারপরে প্রায় বুকের কাছে দেখতে পাচ্ছ একটা লেখা থাইমাস, ঠিক আছে। এটা হচ্ছে থাইমাস। আর এই মাঝখানে একটা ছবি দেওয়া নেই, এই থাইরয়েড এবং থাইমাসের মাঝখানে এরকম একটা জায়গায় থাকে প্যারাথাইরয়েড গ্রন্থি, মানে থাইরয়েডের নিচের দিকে থাকছে হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। হবে প্যারাথাইরয়েড, থাইরয়েড এবং প্যারাথাইরয়েড। এরপরে আমাদের পেটে চলে যাচ্ছে, এখানে রয়েছে হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে অগ্নাশয়। আচ্ছা, তার নিচে হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তার নিচে বলতে অ্যাকচুয়ালি বৃক্কের উপরে অ্যাকচুয়ালি এটা রয়েছে, দেখতে হচ্ছে এটা হচ্ছে বৃক্ক বা কিডনি। কিডনির উপরে এই জায়গাতে একটা ইয়েলো কালারের দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল। এখানে রয়েছে হচ্ছে টেস্টিস। টেস্টিসকে বাংলা, সরি এটা বাংলাতে লিখতে হবে, টেস্টিসের বাংলা হচ্ছে শুক্রাশয়। হচ্ছে শুক্রাশয়, যেটা শুধুমাত্র পুরুষদের থাকবে, শুক্রাশয়। এবং তার নিচে রয়েছে ওভারি। ওভারি থাকে মহিলাদের ক্ষেত্রে, ওভারিকে বলা হয় ডিম্বাশয়। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রন্থি, প্রত্যেকটা অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো ছবির মাধ্যমে দেখানো হলো। ক্লিয়ার? একবার ভালো করে দেখে নিও। আর সরি, এটা হচ্ছে ভালো করে দেখে নিও। নেক্সট এবার আমরা চলে যাব যে হরমোন এবং তার বিভিন্ন গ্রন্থি, এগুলো সম্পর্কে জানবো। প্রথম যে গ্রন্থিটা সম্পর্কে আমরা জানবো তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। 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 ইংলিশেও একে হাইপোথ্যালামাসই বলা হয়, বাংলাতেও হাইপোথ্যালামাস বলা হয়, তাই আর ইংলিশ লিখলাম না। হাইপোথ্যালামাস এটা ব্রেনের একটা অংশ, থ্যালামাস তার নিচে থাকে। ব্রেন যেহেতু আমি তোমাদের পড়াইনি, তাই এখানে একটু জেনে রাখো যে ব্রেনে একটা অংশ থাকে যার নাম হচ্ছে থ্যালামাস, তার নিচে এই হাইপোথ্যালামাস জিনিসটা থাকে। হাইপোথ্যালামাস থেকে যে
হরমোনগুলো নিঃসৃত হয় তাদেরকে বলা হয় সুপ্রিম কমান্ডার। কেন বলা হয় এক্ষুনি বলছি। বলা হয় সুপ্রিম, মানে এই হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। এর কারণ হচ্ছে মানুষের শরীরে সব থেকে ইম্পর্টেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, এবং এই পিটুইটারি গ্রন্থি করে আমাদের শরীরের বাকি যা গ্রন্থি রয়েছে, যা যা এন্ডোক্রাইন গ্রন্থিগুলো রয়েছে বা অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, সেইগুলোকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থি এই বাকি সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি থেকে একাধিক হরমোন নিঃসৃত হয়, সেগুলো বাকি ও যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে তার থেকে হরমোন কতটা নিঃসৃত হবে, সেটা বেশি হবে না কম হবে, সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে। আবার পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাহলে পিটুইটারি গ্রন্থিকে আবার হাইপোথ্যালামাস যেহেতু নিয়ন্ত্রণ করছে, তাই জন্য একে বলা হচ্ছে সুপ্রিম কমান্ডার। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, বলা হয় মাস্টার গ্ল্যান্ড। সরি, এখানে লিখছি পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, কারণ এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে অ্যাকচুয়ালি বাকি সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিকে। আবার মাস্টার গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করছে যে, তাকে বলা হচ্ছে সুপ্রিম কমান্ডার, কারণ মাস্টারকে আবার নিয়ন্ত্রণ করছে সে সবার উপরে, তাই জন্য সুপ্রিম কমান্ডার। হাইপোথ্যালামাস এই গ্রন্থিটাকে বলা হবে সুপ্রিম কমান্ডার। ক্লিয়ার? এবার হচ্ছে এখান থেকে যে হরমোনগুলো রিলিজ হয়, নিঃসৃত হয়, সেইগুলোর নাম এবং সেগুলোর কাজ জানতে হবে। প্রথম হচ্ছে নাম যেটা, সেটার নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রফিন হরমোন। অ্যাড্রিনো অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। সেকেন্ড, থাইরোট্রফিন রিলিজিং হরমোন। থাইরোট্রফিন রিলিজিং হরমোন। এগুলোর বাংলা কিছু হয় না, কারণ এগুলো হরমোনের ইংলিশ নাম, আর প্রত্যেকটাই বাংলাতে এইভাবেই লিখতে হবে যদি তোমরা কেউ বাংলাতে চাও। থার্ড হচ্ছে সোমাটোট্রফিন রিলিজিং হরমোন। সোমাটোট্রফিন রিলিজিং হরমোন। ফোর্থ নাম গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। আর ফিফথ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। আরো কিছু হয় সেগুলো জানতে হবে না, এই পাঁচটা জানলেই হবে, কারণ এই পাঁচটা থেকেই পরীক্ষার প্রশ্ন আসবে। আচ্ছা, অ্যাড্রিনো কর্টিকোট্রফিন হরমোন, একে আবার শর্টে বলা হয় ARH। অ্যাড্রিনো, সরি এখানে একটা কর্টিকোট্রফিক রিলিজিংটা বাদ চলে গেছে, ঠিক আছে, এখানে একটু এটা অ্যাড করে নিও, এখানে একটা রিলিজিং আছে, লিখতে লিখতে হয়ে গেছে। যেমন করে প্রত্যেকটা রিলিজিং হরমোন রয়েছে, এখানেও অ্যাড্রিনো কর্টিকোট্রফিক রিলিজিং হরমোন হবে। আচ্ছা, অ্যাড্রিনো কর্টিকোট্রফিক রিলিজিং হরমোনের ফুল শর্ট ফর্ম হচ্ছে ARH। আচ্ছা, সেকেন্ড হচ্ছে থাইরোট্রফিন রিলিজিং হরমোন, যার শর্ট হচ্ছে TRH। থার্ড, সোমাটোট্রফিন রিলিজিং হরমোন, বোঝা যাচ্ছে, SRH। গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, শর্ট করলে হবে GnRH। এই শর্ট ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এরকম দিয়ে দেবে GnRH, এটার ফুল ফর্ম কি, এটা কোন হরমোনকে বোঝানো হচ্ছে, তখন বলতে হবে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। আর হচ্ছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, এটা হচ্ছে PRH। এরপরে প্রত্যেকটা হরমোনেরই মেন কাজ হচ্ছে, সামনে যে হরমোনের নামটা লেখা রয়েছে অ্যাকচুয়ালি অ্যাড্রিনো কর্টিকোট্রফিক, এটা একটা হরমোনের নাম, সেই হরমোনটাকে করণ করতে সাহায্য করে। সেকেন্ড হরমোনটা থাইরোট্রফিন, এরকম একটা নাম রয়েছে, এগুলো আমরা একটু পরে জানবো কোথা থেকে রিলিজ হচ্ছে। এগুলো প্রত্যেকটাই পিটুইটারি গ্রন্থি থেকে রিলিজ হচ্ছে, যেটা একটু আগে দেখলাম যে পিটুইটারি গ্রন্থি এর যে হরমোনগুলো সেইগুলোকে কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস। তো এখানে অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন, এটা পিটুইটারিতে গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। থাইরোট্রফিন, এটাও পিটুইটারি থেকে, প্রত্যেকটাই পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে, এবং সেইগুলোকে নিঃসৃত হতে উত্তেজিত করছে বা
উদ্দীপিত করছে এই হরমোনগুলো। সোমাটোট্রফিন রিলিজিং হরমোন বা এসআরএইচ, এটা সোমাটোট্রফিন হরমোনকে রিলিজ হতে উদ্দীপিত করবে। আর সোমাটোট্রফিন হরমোন রিলিজ হচ্ছে কোথা থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে। সেম গোনাডোট্রফিন হরমোন, সরি গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এই হরমোনটাও রিলিজ হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। আর গোনাডোট্রফিন রিলিজিং হরমোন গোনাডোট্রফিন হরমোনকে রিলিজ করতে উদ্দীপনা যোগাচ্ছে। তারপর হচ্ছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, অর্থাৎ প্রোল্যাকটিন হরমোনকে রিলিজ হতে উদ্দীপনা যোগাচ্ছে। এই হরমোনগুলো যদি নিঃসৃত না হয়, পরের এতে পিটুইটারি গ্রন্থি থেকে এই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরোট্রপিক হরমোন, সোমাটোট্রপিন হরমোন, গোনাডোট্রপিন হরমোন আর প্রোল্যাকটিন হরমোন এইগুলো রিলিজ হবে না। তো এত অব্দি যখন দেখে আসছি যে এইগুলো প্রত্যেকটা হরমোনই পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করছে, তো আমাদের এখন কর্তব্য প্রথমেই যে পিটুইটারি গ্রন্থি সম্পর্কে জেনে নেওয়া। পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি বা ইংরেজিতে যাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড। একটু আগে বললাম যে একে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড কারণ এটা মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড কেন বলা হচ্ছে? কারণ এটা বাকি সমস্ত যা গ্রন্থি রয়েছে সব কটা গ্রন্থির ক্ষরণকে কন্ট্রোল করে। শুধুমাত্র এই হাইপোথ্যালামাসকে কন্ট্রোল করে না, কারণ হাইপোথ্যালামাস নিজেই পিটুইটারিকে কন্ট্রোল করে। পিটুইটারি গ্রন্থি বাকি সমস্ত যা গ্রন্থি রয়েছে সব কটাকে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। আচ্ছা, পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের শরীরের সব থেকে ছোট, সব থেকে ছোট গ্রন্থি। যতগুলো গ্রন্থি আমাদের শরীরে রয়েছে তার মধ্যে সব থেকে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। কিন্তু সব থেকে ছোট হলে কি হবে? সব থেকে কার্যকরী গ্রন্থিও হচ্ছে পিটুইটারি গ্রন্থি। সব থেকে ছোট আবার সব থেকে বেশি কার্যকরী, প্লাস এখানে তাই জন্য লিখছি সব থেকে কার্যকরী। এটা অবশ্যই বলতে হবে কারণ এর কাজ অপরিসীম। এটা কোথায় অবস্থান করে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা কোথায় অবস্থান করে। এটা মস্তিষ্কে, মস্তিষ্কের মধ্যে একটা অস্থি রয়েছে যার নাম হচ্ছে স্ফেনয়েড। স্ফেনয়েড, অস্থি মানে হচ্ছে হাড়, স্ফেনয়েড অস্থি। এই স্ফেনয়েড অস্থির মধ্যে এটা অবস্থান করে। আরো একটা জায়গা রয়েছে, মানে স্ফেনয়েড অস্থির মধ্যেও আরো একটা জায়গার মধ্যে করে, অত মনে রাখতে হবে না। এটা স্ফেনয়েড অস্থির মধ্যে অবস্থান করে। এর মধ্যে একটা প্রকোষ্ঠ রয়েছে যার নাম হচ্ছে সেলা টার্সিকা, ওটা মনে রাখতে হবে না, কিন্তু স্ফেনয়েড অস্থির মধ্যে অবস্থান করে, এটা অবশ্যই মনে রাখতে হবে। সেকেন্ড হলো থার্ড থার্ড পয়েন্ট হচ্ছে এর ওজন। আগেই বললাম এটা সব থেকে ছোট গ্রন্থি। এর ওজন স্ত্রী দেহের শরীরে, স্ত্রী লোকের শরীরে এটা 0.6 থেকে 0.7 গ্রাম, মানে কতটা কম বুঝতে পারছো? 1 গ্রামের থেকেও এর ওজন কম হয়। আর পুরুষের ক্ষেত্রে এটা একটু, স্ত্রীলোকের থেকেও আরো একটু কম হয়। পুরুষের ক্ষেত্রে এটা হয় 0.5 থেকে 0.6 গ্রামের মধ্যে। তো পুরুষদের ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি আকারে বা ওজনে ছোট হয়। এর দুটো অংশ রয়েছে, পিটুইটারি গ্রন্থির দুটো অংশ রয়েছে। উম, দুটো অংশ রয়েছে। ফার্স্ট হচ্ছে অগ্রখণ্ড, অগ্রখণ্ড মানে সামনের ভাগ, এবং সেকেন্ড হচ্ছে পশ্চাৎ খণ্ড, পশ্চাৎ খণ্ড। অগ্রখণ্ডকে ইংরেজিতে বলা হয় অ্যান্টিরিয়র লোব, অ্যান্টিরিয়র লোব। আর পশ্চাৎ খণ্ডকে ইংরেজিতে বলা হয় পস্টিরিয়র লোব, পস্টিরিয়র লোব। অগ্রখণ্ড এবং পশ্চাৎ খণ্ড এই দুই ভাগে ভাগ করা হয়। এবার এই দুই খণ্ড থেকেই কিছু হরমোন নিঃসৃত হয়, সেগুলোর নাম অবশ্যই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা হরমোনের নাম সেই কটা তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বর, প্রথম হচ্ছে অগ্রখণ্ডের প্রথম হরমোন হচ্ছে সোমাটোট্রফিন। সোমাটো, সরি এখানে একটা রোফালা হয়ে গেছে। সোমাটোট্রফিক, সোমাটোট্রফিক হরমোন।
একে আবার বলা হয় গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন। সেকেন্ড, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। ট্রফিক হরমোন। থার্ড হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 4 নম্বর, গোনাডোট্রফিক হরমোন। গোনাডোট্রফিক হরমোন। 5 নম্বর, প্রোল্যাকটিন। এইবার ভালো করে ওপরের যে লেখাটা রয়েছে সেটাকে লক্ষ্য করো। এখানে কি রয়েছে? অ্যাড্রিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন। তারপর হচ্ছে এখানে রয়েছে সেটাই অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। শুধু রিলিজিং ওয়ার্ডটা বাদ চলে যাচ্ছে কেন? কারণ এই অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোনকে রিলিজ হতে সাহায্য করবে এই অ্যাড্রিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন। এখানে রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখানে সেটাই হচ্ছে থাইরোট্রফিন রিলিজিং হরমোন। এখানে রয়েছে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং, এটাকেই আরেক নাম হচ্ছে থাইরোট্রফিক। ঠিক আছে, তো সেই জন্য এখানে লেখা রয়েছে থাইরোট্রফিন রিলিজিং হরমোন। এটা এর নিঃসৃত হতে সাহায্য করে এই হরমোনটা। থার্ড হচ্ছে গোনাডোট্রফিক রিলিজিং হরমোন। দেখো, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এখানে এই হরমোনটা এটাকে নিঃসৃত হতে সাহায্য করে। জাস্ট এইটাই নাম। ট্রফিক আর ট্রফিন একই জিনিস, কোনো আলাদা নেই। কোথাও ট্রফিক লেখা থাকে, কোথাও ট্রফিন লেখা থাকে, কোনো অসুবিধা নেই। তো জাস্ট এইটুকু বুঝতে পারলাম যে এই হরমোনগুলোকে রিলিজ করতে আগের হরমোনগুলো সাহায্য করছে। এই অবধি ক্লিয়ার? আর পশ্চাৎ খণ্ড থেকে দুটো হরমোন রিলিজ হয়। একটার নাম হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন, এবং সেকেন্ড ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনেরই আরেক নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো দুটো ভাগ, তার হরমোন কি কি রিলিজ হয় এই অবধি বুঝলাম। তোমাদের কাজ থাকবে এই অবধি যা যা পড়ালাম সেই জিনিসটা তোমাদের আরেকবার করে পড়ে আসা বা আরেকবার করে দেখে আসা। তাহলে এর ফলে কি হবে, পরের দিন এখান থেকে শুরু করবো, তখন তোমাদের সুবিধা হবে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা একটু গোলমেলে চ্যাপ্টার, অনেক কিছু মনে রাখতে হয়। তো তোমরা অবশ্যই এই জিনিসটা আবার একবার রিভাইজ করবে, আবার একবার দেখবে, তারপরে পরের দিনের ক্লাসে আমি বাকি হরমোনগুলো কমপ্লিট করবো। চলো আজকে এই অবধি রাখছি। নেক্সট ক্লাসে আশা করছি হরমোন শেষ করে দেবো, কারণ এরপরে শুধু হরমোনগুলোর নাম এবং তার কাজ দেখাটাই মেন। অতটা বেশি বোঝানো নেই, বা হলে আর একটা ক্লাস, দুটো ক্লাস হয়তো লাগতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা জানিও কেমন লাগলো এটা, কিরকম এটা ভালো লাগলো নাকি অন্যভাবে কিছু, মানে কোনো প্রবলেম আছে তোমাদের, বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা একটু জানিও আমাকে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।